তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যে মক্কা চুক্তি সই করলো, সেই ব্যাপারে চীনের অবস্থান কি? চীন কি এখানে এই চুক্তির বিশেষ কোনো সুযোগ সুবিধা নেবে, নাকি এই চুক্তিতে যুক্ত হবে, নাকি সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক এই চুক্তিতে থাকবে, কিন্তু চীন পেছনে থেকে তার ব্যবসায়িক স্বার্থ, তার সামরিক স্বার্থ এবং মধ্যপ্রাচ্যের যে আঞ্চলিক ভূ রাজনীতির স্বার্থ, সেই স্বার্থ উদ্ধার করবে। এবং একই সাথে প্রশ্ন আসছে যে এই যে মক্কা চুক্তি হলো, এই মক্কা চুক্তি চীনের জন্য কোনো সংকট তৈরি করবে কিনা। এপাশে ইরানের সাথে আমেরিকা যুদ্ধ করতে এসে অস্ত্রের সংকটে পড়েছে, বিশেষ করে তার প্রভাব কিন্তু মারাত্মকভাবে পড়েছে এশিয়ার দেশগুলোতে। কিভাবে এশিয়ার দেশগুলোতে ইরান যুদ্ধের এই প্রভাব, আমেরিকার এই অস্ত্রের সংকটের প্রভাব পড়ল, এই দুটি বিষয় নিয়ে, অর্থাৎ মক্কা চুক্তিতে চীনের অবস্থান এবং তার সুবিধা অসুবিধার স্বার্থ, আর এশিয়ার দেশগুলোতে ইরান যুদ্ধের প্রভাব কিভাবে পড়লো, আমেরিকা যে অস্ত্রের সংকটে আছে সেই সংকট এশিয়ার দেশগুলোকে কিভাবে প্রভাবিত করলো, এই দুটো বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। এর সাথে ছোট্ট করে একটু আলোচনা থাকবে ভারতের গোয়েন্দা প্রধান। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যায়। প্রথমে যে আলোচনা করতে হবে সেটি হচ্ছে এই যে মক্কা চুক্তি হলো, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব এই চুক্তির প্রধান পার্টনার। এখন পর্যন্ত এই তিনজনই, এই তিনটি দেশই এর অংশীদার। এখানে আর নতুন কোনো সদস্য এখনো নেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে এই চুক্তি ইরানের স্বার্থের বাইরে কিনা, আর এই চুক্তি চীনের স্বার্থের বাইরে কিনা। ইরানের স্বার্থের সাথে চীনের স্বার্থ একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি এই চুক্তি ইরানের স্বার্থের বাইরে যায় তাহলে চীনেরও স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। যদি বাইরে না যায়, অর্থাৎ ইরানের স্বার্থের বাইরে না যায়, তাহলে চীনের স্বার্থ কিভাবে রক্ষা হবে, সেই বিষয়টি একটু আলোচনা করি। আজকে আমরা জানতে পেরেছি ইরানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এই চুক্তি নিয়ে ইরান মোটেই চিন্তিত নয়, এটা নিয়ে চিন্তার কিছু নেই। তার মানে আপাতত ইরান এই চুক্তিকে পজিটিভলি দেখছে। যদি ব্যাপারটা তাই হয় তাহলে চীনের স্বার্থের জন্য সেটা পজিটিভ কিনা। মূল আলোচনা যেটা, একেবারে খুব ভেতরের কৌশলগত যে জায়গাটায় আমাদেরকে তীর মারা দরকার, সেই জায়গাটা হচ্ছে যে এই যে চুক্তিটা হলো মক্কা চুক্তি, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব, কেন চুক্তিটা হলো, একদম সোজা ভাষায় সহজে যদি আমরা বলি এবং সরল চোখে যদি দিব্য চোখে দেখি, তাহলে দেখা যাবে যে আমেরিকা আসলে নিরাপত্তা দিতে পারছে না, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরাপত্তা রক্ষা করতে পারেনি। সেই কারণে এই চুক্তি করতে বাধ্য হয়েছে সৌদি আরব। এবং মোটামুটিভাবে নিশ্চিত, বিভিন্নভাবে খবর পাওয়া যাচ্ছে আমেরিকা মধ্যপ্রাচ্য ছাড়ছে বা ছাড়তে বাধ্য হচ্ছে। তার এখানে থাকার মতো আসলে পরিস্থিতি নেই এবং ইরান তাকে থাকতে দেবে না, এটা শর্ত। তাই যদি হয় তাহলে একটা নিরাপত্তা গ্যাপ তো তৈরি হয় সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলোর জন্য। এই নিরাপত্তা গ্যাপ পূরণের কিছুটা চেষ্টা পাকিস্তান এবং তুরস্কের সাথে চুক্তি করে সৌদি আরব করলো। যেহেতু ইরানের স্বার্থের বিরুদ্ধে এই চুক্তি যাচ্ছে না এবং মোটা দাগে মূলত আমেরিকা নিরাপত্তা দিতে পারছে না বা আমেরিকা থাকতে পারছে না, সেই কারণে এই চুক্তি, সেই কারণে চীনের এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বরং চীন পজিটিভলি দেখছে। চীন এই জোটের যদি সদস্য নাও হয় তাহলেও জোটের পাশে থেকে পেছনে থেকে কাজ করবে। এবং সেই কাজটা কি, আমি ব্যক্তিগতভাবে মনে করছি সেই কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, সেটা হচ্ছে এই চুক্তিটা ব্যবহার করে চীন নিজেও তার কাটিং এজ সব গুরুত্বপূর্ণ অস্ত্র এবং সামরিক সরঞ্জাম এই জায়গায় বিক্রি করতে পারে। মিডল ইস্টের বিরাট একটা মার্কেট চীনের জন্য খুলে যাবে। মধ্যপ্রাচ্যের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের বিরাট মার্কেট, এখানে চীন একটা বিরাট প্রভাব ফেলতে পারবে। আমি বলছি না যে এখনই আমেরিকা এখান থেকে আউট হয়ে যাচ্ছে, বাট আমেরিকার প্রভাব ডেফিনেটলি কমবে এবং আমেরিকা আসলে একটা পর্যায়ে গিয়ে এখানে থাকতে পারবে কিনা এবং বাজার ধরে রাখতে পারবে কিনা এবং মধ্যপ্রাচ্যে তার যে অবস্থান ছিল সেই অবস্থান ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে খুব 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 বড় সন্দেহ আছে। সেই জায়গাটা পূরণ করবে অনেকটা চীনের যে J-35, J-20
জে-10সি এই বিমানগুলো, এগুলো খুবই উন্নত মানের বিমান। চীনের যে রাডার সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, তারপরে আপনার চীনের যে সমস্ত ক্ষেপণাস্ত্র এবং আদার আদার প্রযুক্তি, এই সমস্ত অনেক কিছু মধ্যপ্রাচ্যের দেশগুলো কিনবে এবং এগুলোর প্রতি ঝুঁকে পড়বে। ইরানের এগেনস্টে আমেরিকার খুব গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোও খুব একটা সফল হতে পারেনি। সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো ডেফিনেটলি চীনের দিকে ঝুঁকবে, এমনটি ধারণা করার যথেষ্ট কারণ আছে। ফলে এই মক্কা চুক্তি চীনের জন্য একটা পজিটিভ চুক্তি হিসেবে দেখা দিচ্ছে, এটা বলা যায়। আর একটা গুরুত্বপূর্ণ দিক ভারতের পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, চীনের সাথে ভারতের প্রচণ্ড রকমের গোলযোগ, আজন্মের গোলযোগ, আজন্মের গোলমাল অন্তত পাঁচটা ছোট বড় যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে ভারতের, এবং চীনের সাথেও ভারতের যুদ্ধ হয়েছে। এবং পাকিস্তান আর চীন মিলে যে একটা আলাদা প্ল্যাটফর্ম করেছে, সেটা কিন্তু খুব স্ট্রং একটা প্ল্যাটফর্ম। এই স্ট্রং প্ল্যাটফর্মের বড় সদস্য হচ্ছে চীন। তার ভারতের সাথে কিন্তু ভীষণ ভীষণ শত্রুতা। বাণিজ্যিক সম্পর্ক আছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু শত্রুতার মাত্রাটা মোটেই কম নয়। পাকিস্তান যেহেতু ভারতের বিরুদ্ধে অবস্থান করে সব সময়, এবং সে যদি একটা ভালো নিরাপত্তা বলয়ে যুক্ত হয় পাকিস্তান, বা একটা নিরাপত্তা চুক্তি করে বেশ কয়েকটা দেশ মিলে, এবং সেই চুক্তির বক্তব্য যদি থাকে এমন যে এক দেশ আক্রান্ত হলে এই চুক্তির বাকি সব দেশ আক্রান্ত হবে বলে ধরে নেওয়া হবে, যদি তাই হয় তাহলে ভারতের বিরুদ্ধে পাকিস্তান এখন একটা ভালো জোট গঠন করলো, এ কথা চীন ধরে নিচ্ছে এবং চীন এইভাবেই ভাবছে। সেক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে যদি কেউ স্ট্রংলি দাঁড়ায়, তাহলে যার শত্রু তার কিন্তু খুশি হওয়ার কারণ আছে। অর্থাৎ আমরা সেই ইন্টারমিডিয়েটে পড়েছিলাম যে আমার শত্রুর শত্রু আমার বন্ধু, শত্রুর শত্রু আমার বন্ধু। অর্থাৎ যে আমার শত্রু, তার শত্রু যে সে আমার বন্ধু। ঠিক একই, চীনের শত্রু ভারত, ভারতের শত্রু পাকিস্তান, পাকিস্তান চীনের শত্রু, আর চীনের যারা পাকিস্তানের যারা মিত্র তারাও চীনের বন্ধু। ব্যাপারটা এইভাবে হয়ে গেল। সেক্ষেত্রে চীন এখানে অবভিয়াসলি এই জোটকে, এই চুক্তিকে সাপোর্ট দেবে, এবং যেহেতু যদি কখনো পাকিস্তানের সাথে ভারতের কোনো সংঘর্ষ হয়, তাহলে এই জোট অর্থাৎ 3 দেশ বা পরে যদি আরও কেউ যুক্ত হয়, তারা সবাই একসাথে ভারতের বিরুদ্ধে কাজ করবে। সেটা চীনের জন্য এক ধরনের ভালো লাগার ব্যাপার, কারণ চীনকে না জড়িয়েই, চীন নিজেকে না জড়িয়েই ভারতের বিরুদ্ধে বা ভারতকে দুর্বল করার ব্যবস্থা করবে ওই জোটের মাধ্যমে। তখন ওই জোটকে চীন প্রয়োজনে সাপোর্ট দেবে। আবার পাকিস্তানের সাথে যেহেতু চীনের খুবই ভালো সম্পর্ক, তুরস্কের সাথে, সৌদি আরবের সাথে ব্যবসায়িক এবং অর্থনৈতিক বিরাট সম্পর্ক সৌদি আরবের, সব কিছু মিলে চীন এই জোটকে সাপোর্ট দেবে, এটা স্বাভাবিক। পাশাপাশি হরমুজ কেন্দ্রিক এখন যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট নিরসন করতে গেলে সৌদি আরব বা আরব অনেক দেশ চীনের সহযোগিতা কামনা করতে পারে ইরানের সাথে ডিপ্লোমেসির ব্যাপারে। সেই জায়গায় জোটের পক্ষ থেকে একটা সুবিধা সৌদি আরব চীনকে দিতে পারে, এটা আর একটা দিক। এই যে এতক্ষণ যা বললাম, এই সমস্ত আলোচনার প্রেক্ষাপটে যদি কখনো চীন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আপাতত যে জোট গঠন হয়েছে, এই জোটে যদি সদস্য হিসেবে যুক্ত হতে চায়, বা এই জোটের দেশগুলো চীনকে সদস্য করতে চায়, এমন একটা প্রেক্ষাপট যদি তৈরি হয়, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আরেকটা দিকও থাকবে, কৌশলগত দিক, সেটা ইরান কেন্দ্রিক। যদি এই জোট কখনো ইরানের বিরুদ্ধে দাঁড়াতে চায়, তাহলে চীনকে কিন্তু তখনও ইরানের পক্ষেই ভূমিকা রাখতে হবে। হয়তো তখন চীন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে, এবং ইরানে যেহেতু চীনের বিরাট বড় স্বার্থ রয়েছে, অতএব ইরানকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেবে না চীন, এটা পরিষ্কার। ফলে ইরান কেন্দ্রিক স্বার্থের জন্য চীন এই জোটের সাথে ভালো সম্পর্ক রাখবে, এটা মোটামুটিভাবে ধরে নিয়ে যায়। তাহলে এই আলোচনার সার্বিক অবস্থান থেকে যে কথা বলা যাচ্ছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের সামগ্রিক সিচুয়েশন, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, আমেরিকার অবস্থান ক্রমেই দুর্বল হওয়া এবং চীনের অবস্থান ক্রমেই সবল হওয়া, এইগুলো ঘটবে। এবার আসি
ইরান যুদ্ধ কিভাবে এশিয়ার কয়েকটা দেশের উপরে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। যুদ্ধ করেছে ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে, তাতে ইসরায়েল এবং আমেরিকার প্রচুর পরিমাণে অস্ত্র খরচ হয়ে যাওয়ার কথা ঠিক আছে, এবং আমেরিকার অস্ত্র ভাণ্ডারে টান পড়বে, এটা স্বাভাবিক হতেই পারে, আমেরিকার অস্ত্র কমে যেতেই পারে। কিন্তু এশিয়ার কিছু দেশ, তাদের অস্ত্র কেন কমে গেল এবং তারা এখন কেন ঝুঁকির মুখে পড়লো? বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং জাপান। বাস্তবতা হয়েছে, আসলে দিন যত যাবে ততই বোঝা যাবে যে আমেরিকা কি পরিমাণে অস্ত্র খরচ করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে। মিডল ইস্টে তাদের এত এত ঘাঁটি, নতুন করে অস্ত্র এনেছিল জাহাজ ভরে, বিমান ভরে। আর ইসরায়েলে তো আছেই, ইসরায়েল তো নিজে পুরোটাই একটা ক্যান্টনমেন্ট। সেই অস্ত্রের বাইরে এই সমস্ত অস্ত্র যখন শেষ হয়ে গেল, তখন কি করলো দক্ষিণ কোরিয়া, জাপান, এই সমস্ত জায়গা থেকে, আরো কোন জায়গা থেকে এনেছে কে জানে, এই সমস্ত জায়গা থেকে আপনার থার্ড পেট্রিয়ট সিস্টেম এগুলো নিয়ে চলে এসেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতে, এবং সেগুলোও প্রায় ধ্বংস। যার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া, জাপান এই সমস্ত জায়গায় আপনার থার্ড পেট্রিয়ট ইন্টারসেপ্টর যেগুলো, এগুলোর টান পড়েছে, এগুলোরও ঘাটতি পড়েছে। এবং এই জায়গায় ভয় হচ্ছে এখন, বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং জাপান যে ভয় পাচ্ছে যেটা, সেটা হচ্ছে উত্তর কোরিয়া যদি কোনো কারণে এই দুই দেশের উপর হামলা চালায়, তাহলে সেই হামলা মোকাবেলা করবে কি দিয়ে? তাদের হাতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তেমন একটা নেই, ডিফেন্স করার মতো কিছু নেই। তাহলে কি দিয়ে তারা উত্তর কোরিয়াকে মোকাবেলা করবে? এ এক বিরাট বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে এশিয়ার কিছু দেশ ইরান আমেরিকা যুদ্ধের কারণে মারাত্মকভাবে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এই সব জায়গা থেকে এখন পরিষ্কার হচ্ছে, দ্বন্দ্ব সন্দেহ তৈরি হচ্ছে যে আমেরিকার সামরিক পাওয়ার আসলে তাহলে কতটা, যে একা ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা পারলো না, এবং তাদের এত অস্ত্রের টান পড়ে গেল, এত এত জায়গা থেকে আনতে হলো। তাহলে ভবিষ্যতে এই সমস্ত দেশের নিরাপত্তা আমেরিকা কিভাবে দেবে? এই যে অস্ত্রের ঘাটতি পড়েছে, তাদের ঘাটতি কবে পূরণ করবে? আর আমেরিকার ঘাটতি যেটা আছে সেটাই বা কবে পূরণ হবে? অতএব আমেরিকার সামগ্রিকভাবে সারা বিশ্বে সামরিক সক্ষমতা এবং তাদের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠেছে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আসলে মনে করছেন যে আমি যে কথা বললাম যে ইরান আমেরিকা যুদ্ধের কারণে এশিয়ার কিছু দেশের উপরেও তার প্রভাব পড়েছে? এশিয়ার বেশ কিছু দেশ নিরাপত্তা সংকটে পড়েছে, কারণ তাদের হাতের অস্ত্র আমেরিকা টান মেরে কুড়িয়ে কাড়িয়ে নিয়ে এসে মধ্যপ্রাচ্যে খরচ করেছে ইরানের বিরুদ্ধে। এখন সেই সমস্ত দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। আপনাদের কি মনে হয় যে ব্যাপারটা আসলে এই